আমরা বিশ্বাস করতে চাই না যে জনাব তারেক রহমান কোনো ধরনের চালাকির বা মানুষকে প্রতারণা করার জন্য, মানুষের সাথে প্রতারণা করবার জন্য তিনি কোনো ধরনের আহ্বান করেছেন বা এমন কোনো প্রতারণার আশ্রয় নিয়েছেন যে শুধুমাত্র সংসদে যাওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য তিনি মানুষের আবেগকে ব্যবহার করেছেন। এটি আমি অন্ততপক্ষে বিশ্বাস করতে চাই না। কারণ জনাব তারেক রহমান এবং তার পরিবার এই দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য যে ত্যাগ, যে কষ্ট, বারবার আমি বলেছি তার পরিবার দিয়েছে, এর চেয়েও বেশি ত্যাগ এবং কষ্ট আর কেউ বাংলাদেশে তো করেও নি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এশিয়ার মধ্যে কোনো পরিবারের কোন নাই। দেখুন, আমি বারবার বলছি আমি বাংলাদেশের পক্ষে একজন মানুষ, আমি কোনো দলীয় রাজনীতির পক্ষে নই। আমি একজন সংবাদ কর্মী হিসেবেও নিজেকে বলতে চাই না। আমি একজন বাংলাদেশের পাগল একজন মানুষ, বাংলাদেশ পাগল একজন মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য একজন যোদ্ধা বলতে পারেন, বা যুদ্ধ করে যাচ্ছি, হোয়াট এভার আপনাদের ভাষায়, যুদ্ধ নাও যদি করে থাকি, আমার এরকম একটা ইচ্ছার জন্য আমি কাজ করে যাচ্ছি। এখন এই যে 24টা হলো, এই 24টা কি ইতিহাস থেকে আপনারা মুছে ফেলবেন একদম? এটাকে কি সম্পূর্ণভাবে ডিলিট করতে চান? এটাকে আপনারা কি অস্বীকার করতে চান? আপনারা যে রাখতে চান, বিএনপির সরকারকে বলছি, এটার কোথায় এই ধরনের কোনো নিদর্শন কি আছে যে আপনারা অমুক জায়গায় এমন একটা কাজের মাধ্যমে প্রকাশ করছেন যে আপনারা 24-এর চেতনাকে ধারণ করতে চান, যেটিকে ধারণ করে আপনার সামনের দিকে এগিয়ে যেতে চান? দুঃখজনক একটি ব্যাপার হলো, আপনারা দেখুন 1971 সালের এই বাংলাদেশে 71 সালের যে মুক্তিযুদ্ধ হয়েছিল, মহান মুক্তিযুদ্ধ, আমাদের সেই পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে, শোষকদের কাছ থেকে আমাদের দেশকে আমরা বাঁচিয়ে নেওয়ার জন্য বা সেপারেট করবার জন্য, স্বাধীন করবার যে যুদ্ধ করেছিলাম, বাংলাদেশে সবচেয়ে নির্ভরশীল এবং সবচেয়ে বিশ্বস্ত অফিসার হিসেবে যিনি নিজে আপনার সেক্টর কমান্ডিংয়ে ছিলেন, তিনি ছিলেন তৎকালীন সময় মেজর জিয়াউর রহমান। তিনি জেড ফোর্সের প্রধান ছিলেন এবং নিজের হাতে অস্ত্র নিয়ে তিনি মাঠে যুদ্ধ করেছেন। সেরকম একজন মানুষ বাংলাদেশের প্রধান প্রেসিডেন্ট হয়েছিল, প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার মতো একজন লোককে আমরা বাংলাদেশে পেয়েছিলাম। এরপর আমরা স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতাটার মালিকানা নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে। স্বাধীনতা কারো মালিকানা, কারো কোনো দলের কোনো নেতার মালিকানা দাবি করবার কোনো সুযোগ নেই। অথচ দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ এই স্বাধীনতার, বাংলাদেশের 1971 সালের মহান স্বাধীনতার সম্পূর্ণভাবে যে ওনারশিপ, এটি তাদের নিজেদের আয়ত্ত নিয়েছে। ঠিক আছে, এটি তাদের ক্রেডিট, ডেফিনেটলি সবাই দাবি করতে পারে, কিন্তু তারা বাস্তবায়ন করেছে যে তারা সেটির মালিক। প্রত্যেকটা মানুষের ধারণার মধ্যে তারা স্ট্যাবলিশ করেছে, এটাকে সেট করেছে যে বাংলাদেশের স্বাধীনতা মানেই হলো, স্বাধীনতার পক্ষে শক্তি মানেই হলো আওয়ামী লীগ। আমি আওয়ামী লীগের কেউ মুক্তিযুদ্ধ করেছে বা জনাব শেখ মুজিব সাহেব, বঙ্গবন্ধু শেখ মুজিব সাহেব যুদ্ধ করেছে কি না করেননি, তিনি কি পাকিস্তানে লুকিয়েছিলেন, পাকিস্তানে চলে গিয়েছেন, আত্মসমর্পণ করেছিলেন, বা তিনি ফাইট করেছেন, এসব নিয়ে বিতর্কটা আমি করতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি অন্তত পক্ষে গ্রাউন্ডে তৎকালীন সময়ে যুদ্ধ করেছিলেন জিয়াউর রহমান, এবং তার দাবি করাটার পক্ষে এর চেয়ে বড় উদাহরণ আর কিছু হতে পারে যে তিনি স্বাধীনতার পক্ষের একজন শক্তি নয়, স্বাধীনতাকে লিড দিয়েছিলেন যিনি নিজের হাতে যুদ্ধ করেছিলেন। এই যুদ্ধকে নিজের পক্ষে, বাংলাদেশকে স্বাধীনতার পক্ষে এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে আমি জানি না, যে যিনি নিজে সেক্টর কমান্ডার ছিলেন, দায়িত্বশীল সেনা কর্মকর্তা ছিলেন, অফিসিয়ালি তিনি নিয়োগ প্রাপ্ত ছিলেন, এবং সেই বাংলাদেশের স্বাধীনতার পরিকল্পনার অংশ হিসেবে তিনি যুদ্ধ করেছিলেন দায়িত্বপ্রাপ্ত একজন সেনা অফিসার হিসেবে। এর চেয়ে বড় কিছু হতে পারে? হ্যাঁ, অবশ্যই বঙ্গবন্ধুর কোনো ধরনের এর আগের দীর্ঘদিনের ইতিহাসকে ভোলার কোনো সুযোগ নেই। তিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য তিনি একটা ক্ষেত্র তৈরি করেছিলেন, কিন্তু এরপর যুদ্ধ শুরু হওয়ার পর তার ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন আছে, সেটি নিয়ে আমি আজকে আলোচনা করতে চাই না। প্রশ্নটা নেগেটিভ পজিটিভ এ নিয়ে বহু বিতর্ক থাকতে পারে, আমি এসব নিয়ে কথা বলতে চাই না। সেটিকে ধরে রাখতে পারেনি বিএনপি স্বাধীনতার যে ওনারশিপ, আমি ওই শব্দের ব্যবহার করতে চাই না, কিন্তু স্বাধীনতাকে যে তারা জনাব জিয়াউর রহমান সাহেব যে স্বাধীনতার অর্জনের ক্ষেত্রে তার সরাসরি
সম্পৃক্ততা এবং অংশগ্রহণ আছে সেটিকে জনগণের কাছে তুলে ধরতে ব্যর্থ হয়েছে বিএনপি, যে কারণে বিএনপির হাত থেকে স্বাধীনতার মালিকানাকে একরকম ছিনিয়ে নেওয়া হয়েছে। এক, এতদিন পর, এবং দেখুন 90 সালের গণ অভ্যুত্থান যেটি হয়েছে, তৎকালীন সময়ে এরশাদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়ার এই যে ওনার উত্থান কোথা থেকে হয়েছে? আপনারা অনেকে মনে করছে খালেদা জিয়া জিয়াউর রহমানের স্ত্রী ছিলেন। জিয়াউর রহমানের মা নাম বিক্রি করে খালেদা জিয়া কখনো রাজনীতি করেননি। তিনি একজন, তার স্বামীকে হারিয়েছে, তার স্বামীকে জিয়াউর রহমানকে যখন ব্রাশ ফায়ার করা হলো চিটং সার্কিট হাউসে, পরবর্তীতে তিনি তার ছোট ছোট দুটি বাচ্চাকে নিয়ে তিনি তার স্বামীর স্বপ্ন পূরণের জন্য, বাংলাদেশকে গড়বার জন্য তিনি রাজনীতিতে নাম লিখিয়েছিলেন। কোলে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে 90-এর এরশাদ বিরোধী, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করেছিলেন। রাজপথের সর্বপ্রথম নারী হিসেবে, এবং আমার কাছে মনে হয় এশিয়াতে এত বিদ্রোহী নারী তৎকালীন সময় ছিল না। তিনি সেটিকে করে দেখিয়েছেন এবং তিনি বিজয় লাভ করেছেন, এবং 91-এ তিনি তার সরকার, প্রথম সরকার, স্বৈরাচার এরশাদের পর গণতান্ত্রিক উপায়ে তিনি প্রথম সরকার গঠন করে এবং সেই সরকার প্রধানমন্ত্রী তিনি হন। আমি লম্বা করতে চাচ্ছি না, খুব ছোট্ট করে ইতিহাসগুলো বলে রাখছি। এই 90-এর চেতনাটাকেও বিএনপি ওন করতে পারেনি। বিএনপি এখানেও ফেলিউর হয়েছে। অথচ খালেদা জিয়া মানে এই 90-এর কি বলবো, 90-এর যে গণ অভ্যুত্থানের, 90-এর যে আন্দোলন ছিল, এটির নায়ক ছিলেন তিনি, মহানায়ক ছিলেন। তাকেও কিন্তু বিএনপি সেইভাবে তুলে ধরতে পারেনি। আসুন 2024-এর যে ছাত্র জনতা আন্দোলন হয়েছিল, এটির মধ্যে দীর্ঘদিনের জমিয়ে রাখা ক্ষোভ, কষ্ট, আন্দোলন, নির্যাতনের প্রতিবাদ থেকে শুরু করে সব কিছুর বহিঃপ্রকাশ ঘটেছে বিএনপি এবং জামায়াত ইসলামের সকল নেতাকর্মীদের একটা মহাসম্মেলন হয়েছিল এই 24-এর আন্দোলনে। আরে ছেলেরা তো জাস্ট একটা উসিলা ছিল। কয়জন ছেলে এখানে যুদ্ধ করে? যারা প্রথম সারিতে ছিল, এখন এদের কথা আসছি একটু পরে, এদেরকে কে চিনত? এদের কেউ চিনত না। এদেরকে সামনে রেখে বিএনপি, ভাই এগুলো ঘন্টায় ঘন্টায় আমি ব্যক্তিগতভাবে প্রচার করেছি বাংলাদেশে। এগুলি বললে আপনারা বলবেন আপনি কেন নিজের কথা বলেন, বারবার বলতে হচ্ছে, কারণ আমি এগুলি রেকর্ড করা, একদম রেকর্ড করা, চ্যালেঞ্জ করে বলছি। আমি আমাদের ফেস দ্য পিপল বা আমাদের মিডিয়া ছাড়া বাংলাদেশে আর কোনো মিডিয়া এই আন্দোলনের পক্ষে কাজ করেনি, কোনো মিডিয়া না। চ্যালেঞ্জ করে বললাম, দেখাতে পারলে আপনারা বলেন যে একটা মিডিয়ার কথা বলা হচ্ছে, যে মিডিয়াটা আপনারা বুঝতে পারছেন তাদের একটা ব্যালেন্স মিডিয়া ছিল সেটি। তারাও তাদের মধ্যে তাদের দুটা মিডিয়া ছিল, এর মধ্যে একটা শেখ হাসিনার পক্ষে ছিল আর একটা আন্দোলনের পক্ষে ছিল। এটি তাদের একটা ব্যবসায়িক ব্যালেন্স করবার জন্য করেছে। যাই হোক, একচেটিয়া আমাদের মিডিয়া আমরা আন্দোলনের পক্ষে, মানে গণতন্ত্রের পক্ষে, উত্তরণের পক্ষে আমরা কাজ করে গেছি। সেটি নিয়ে আমি আর কথা না বললাম। উদ্দেশ্য সবার একটাই ছিল যে গণতন্ত্র ফিরে আসুক। গেল সেই 24-এর মধ্যে জনাব তারেক রহমান, আমি ব্যক্তিগতভাবে আমি বলছি আপনাদেরকে, রেকর্ড অন রেকর্ড, তারেক রহমান নিজে সার্বক্ষণিক দিন রাত পরিশ্রম করেছে। সে লন্ডনে থাকলে কি হয়েছে, তিনি ব্যক্তিগতভাবে দিন রাত এই আন্দোলনকে কিভাবে পেছন থেকে একটা কৌশলের মাধ্যমে, বিএনপির কে নামে না জড়িয়ে কিভাবে কৌশলের মাধ্যমে এই আন্দোলনকে সফল করা যায়, তিনি দিন রাত পরিশ্রম করে গেছেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বিএনপির অন্য নেতারা কার্যত নিষ্ক্রিয় ছিল। যারা চেনা জানা নেতারা, তারা সম্পূর্ণভাবে অফসাইডে চলে গিয়েছিল, তারা নিজেদেরকে লুকিয়ে ফেলেছিল। অনেকগুলি, অন্ততপক্ষে 15 জন নেতার খবর আমি নিজে জানতাম, যারা দেশেও ছিল না বিদেশে ছিল, এবং যারা দেশে থাকলেও তারা সরেছিল, নিজেদেরকে সরিয়েছিল। তারা মনে করেছিল যে এই আন্দোলন, অনেকে ভেবেছিল এটা সফল হবে না, কিন্তু আমরা কোনো কারণে যদি সামনে আসি আমাদের পিঠের চামড়া থাকবে না, আমরা ভাই সরে থাকি, এই আন্দোলনে শেখ হাসিনার পতন হবে না, সে কারণে আমি ভালো থাকি, কোনো রকম সময়টা গেলে আবার ফিরে আসব। একটা ঘোষণাও দেওয়া হয়েছিল যে আমরা কৌশলের কারণে আমরা নিজেদেরকে আত্মগোপনে রেখেছি। এটা কিন্তু অন রেকর্ড বলছি, তৎকালীন সময় বিএনপি বলেছে। প্রত্যেক দিনের খবর আমার কাছে রেকর্ড এখনো আছে।